হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যে টপিকটা আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অলরেডি কিন্তু এই টপিকের উপরে 4টে ক্লাস আমরা করিয়েছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পার্ট 5, একটা অনেক বড় একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং এটা অনেক বড় একটা টপিক। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে থিওরি এবং এমসিকিউর সঙ্গে পড়ছি, যাতে কোনো কিছুই তোমাদের অজানা না থাকে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু পরীক্ষায় আনসার করতে পারো। তাহলে আজকে আমরা কি পড়ে নেব? আজকে আমরা পড়ব বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যার পার্ট 5, অর্থাৎ ইকোসিস্টেম এবং ইকোলজি। এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু পরীক্ষার জন্য, তাই প্রত্যেকে কিন্তু ক্লাসটা মন দিয়ে করো। আমাদের এমসিকিউ রয়েছে, এমসিকিউর সঙ্গে সঙ্গে কিন্তু থিওরিও রয়েছে, তাই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে কিন্তু জানবো। ওকে, চলো। যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো। 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে দেবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। চলো দেখো, তা আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রবাল প্রাচীর। তাহলে প্রবাল প্রাচীর জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কি, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আমরা দেখে নিই। বলছি দেখো, ক্রান্তীয় অঞ্চলে 25 ডিগ্রি উত্তর বা 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অগভীর সমুদ্র মঞ্চে সবুজ, হলুদ, গোলাপি, সাদা ইত্যাদি নানান রঙের প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয় এবং এদের দেহ নিঃসৃত চুন জাতীয় পদার্থ দিয়ে যে অতি দীর্ঘাকৃতি বা বলয়াকৃতি বিশিষ্ট সামুদ্রিক ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলছে? প্রবাল প্রাচীর। তাহলে পরীক্ষা যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে প্রবাল প্রাচীর কি, তাহলে প্রবাল প্রাচীর হচ্ছে এক ধরনের সামুদ্রিক ভূমিরূপ। ও মনে থাকবে, তাহলে প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর হচ্ছে এক ধরনের সামুদ্রিক ভূমিরূপ, প্রথম আমরা জানলাম। আর এটা কি থেকে তৈরি হয়? এটা হচ্ছে প্রবাল, কি বললাম? প্রবাল। এই প্রবালগুলো যখন মারা যায় তাদের দেহ থেকে যে ক্যালসিয়াম কার্বনেট নামক এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু এই প্রবাল প্রাচীর তৈরি হয়। ক্লিয়ার? আর এগুলো দেখতে কেমন? সবুজ, হলুদ, গোলাপি, সাদা, বিভিন্ন কালারে হয়ে থাকে। বোঝা গেল? বলছে প্রবাল প্রাচীর হলো ক্ষুদ্র জীবন্ত প্রাণীর উপনিবেশ যা মহাসাগরে পাওয়া যায়। আর এই যে প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর যে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্টটা মাথায় রেখো। প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর হচ্ছে যে এক ধরনের সামুদ্রিক ভূমিরূপ। আর এই প্রবাল হচ্ছে কি? প্রবাল হচ্ছে খুব সামুদ্রিক এক ধরনের প্রাণী। প্রবাল কি? প্রবাল হচ্ছে সামুদ্রিক এক ধরনের প্রাণী, যেখানে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে। আর ক্যালসিয়াম কার্বনেট দিয়েই কিন্তু প্রবাল প্রাচীর তৈরি হয়। ভারতের আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপ এই প্রবাল প্রাচীর দেখা যায়। তাহলে ভারতের সব থেকে বেশি প্রবাল প্রাচীর কোথায় দেখা যায় যদি প্রশ্ন আসে, তাহলে অবশ্যই লাক্ষাদ্বীপ হবে অ্যান্সার। এছাড়াও কিন্তু আন্দামান নিকোবরেও কিন্তু প্রবাল প্রাচীর দেখা যায়। দেখতে পাচ্ছ এগুলো, দেখো তোমরা বিভিন্ন কার্টুন ভিডিওতে তোমরা এগুলো দেখতে পাও। সমুদ্রের তলায় কত সুন্দর দেখতে, একদম রঙিন। এগুলোকে আমরা বলবো প্রবাল প্রাচীর। বুঝতে পেরেছো? এগুলো সবই কিন্তু কোরাল রিফ বা প্রবাল প্রাচীর, খুবই সুন্দর দেখতে এগুলো। তারপরে যে টার্মটা আমরা পড়বো সেটা হচ্ছে কোরাল ব্লিচিং। কোরাল ব্লিচিং বলতে কি বোঝে দেখো, বলছে বিশ্ব উষ্ণায়ন, এল নিনো, সামুদ্রিক দূষণ ইত্যাদির কারণে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে কোরাল প্রাণীর মৃত্যুর জন্য কোরাল রিফগুলির কোরাল পলিশ বা সঠিক রং বজায় না থাকলে তাকে বলছে কোরাল ব্লিচিং। অর্থাৎ জিনিসটা বোঝো, আমরা এর আগে কি জানলাম? আমরা জানলাম যে আমাদের যে প্রবাল প্রাচীর তৈরি হয় সেটা কি? এক ধরনের কি? বিভিন্ন কালারফুল, সাদা, রঙিন, সবুজ,
হলুদ বিভিন্ন কালারে হয়। কিন্তু যখন সমুদ্রের জল দূষিত হয়ে যায় বা সমুদ্রের জলের উষ্ণতা যখন বেড়ে যায়, তখন এই প্রবাল প্রাচীরগুলোর কালার কিন্তু আর মানে স্বাভাবিক কালার থাকে না, সেই কালারটা নষ্ট হয়ে যায়। যখন সেই প্রবাল প্রাচীরের কালার নষ্ট হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কোরাল ব্লিচিং। ক্লিয়ার? দেখো কি বলছে, প্রবাল প্রাচীরের মধ্যে অসংখ্য জীব বসবাস করে বলে একে সমুদ্রের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়। তাহলে সমুদ্রের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কাকে বলা হয়? সেটা আনসার হবে কি? প্রবাল প্রাচীর। মনে থাকবে। আর আমাদের ভূমিরূপের বা আমাদের ভূমিভাগের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য রয়েছে কি? অ্যামাজন। ঠিক তেমনি আমাদের সমুদ্রের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কাকে বলা হয়? প্রবাল প্রাচীরকে। এটাও কিন্তু ভালো করে মনে রেখো। চলো একটা এমসিকিউ করে নিই আমরা। বলছে নেকটন বলতে কি বোঝায়? জলে ভাসমান জীব, জলের সন্তরণ জীব, জলজ উদ্ভিদের সঙ্গে সংবদ্ধ প্রাণী, আর জলে নিমজ্জিত উদ্ভিদ। কি হবে অ্যান্সার? তাহলে নেকটন কাদেরকে বলা হয়? নেকটন বলা হয় যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে। অপশন নাম্বার বি, জলের সন্তরণশীল জীব, এদেরকে কি বলা হয়? নেকটন বলা হয়। মনে থাকবে। তাহলে জলে যারা সন্তরীণ বা সাঁতার কাটতে পারে তাদেরকে আমরা কি বলবো? নেকটন বলবো। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা কি বলছে, নেকটন ও বেন্থস বলতে কি বোঝায়? যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে একই স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে কি বলা হয়? নেকটন বলা হয়। যেমন মাছ, কচ্ছপ ইত্যাদি। আর বেন্থসটা কি দেখো, আবার যে সমস্ত জীব জলাশয়ের তলদেশে বসবাস করে তাদের বেন্থস বলা হয়। যেমন শামুক, ঝিনুক, প্রবাল, কাঁকড়া, এরা কি করে? এরা কিন্তু সাঁতার কাটতে পারে না। এরা নদীর জলের নিচে যে কাদা থাকে বা মাটি থাকে সেখানে কিন্তু তারা বসবাস করে, এদেরকে বলা হয় বেন্থস। আর বেন্থস কি বুকে 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 মানে হামাগুড়ি দিয়ে হাঁটে, মানে বুকের সাহায্যে তারা কিন্তু চলাফেরা করে। বেন্থস যারা রয়েছে তারা বুকের সাহায্যে চলাফেরা করে, যেমন শামুক, ঝিনুক, প্রবাল, এরা। ক্লিয়ার? আর নেকটন কি? নেকটন হচ্ছে যারা হচ্ছে তোমার মানে সমুদ্রের জলে বা নদীর জলে যারা মানে সাঁতার কাটতে পারে তাদেরকে বেন্থস বলবো। যেমন মাছ, কচ্ছপ, এইগুলো। ক্লিয়ার? তারপর দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে জলে সাঁতার কাটে যে সকল প্রাণী তাদের কি বলা হয়? বেন্থস, বায়োমাস, ফনা, নেকটন। কি হবে অ্যান্সার? তাহলে জলে যারা সাঁতার কাটতে পারে তাদেরকে কি বলবো? অপশন নাম্বার ডি, নেকটন। ওকে। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে কম্পিটিটিভ এক্সক্লুশন। ঠিক আছে, মানে প্রতিযোগিতার বর্জন। বাংলা মানে হচ্ছে প্রতিযোগিতার বর্জন। কম্পিটিটিভ এক্সক্লুশন মানে হচ্ছে প্রতিযোগিতার বর্জন বা বিতাড়ন। নীতি অনুযায়ী দুটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোনো অংশে থাকতে পারে না, তাকে আমরা কি বলবো? বায়োম, হ্যাবিট্যান্ট, টেরিটরি এবং নিচ। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হচ্ছে নিচ। একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো ভালো করে, ধরো এ একটা সমুদ্র, সরি এ একটা বনভূমি, এখানে প্রচুর পরিমাণে বাঘ রয়েছে, প্রচুর পরিমাণে বাঘ রয়েছে। আচ্ছা বলো, এখানে যদি আমি 3টে হরিণ নিয়ে এসে ছেড়ে দিই, সে হরিণগুলো কি বেশি দিন থাকতে পারবে? বলো, কি মনে হয় বেশি দিন থাকতে পারবে কি? পারবে না, কারণ বাঘগুলো তাদেরকে খেয়ে নেবে। এটাকে বলছে কি? কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি। অর্থাৎ যখন কোনো প্রজাতি বা যখন কোনো জীব নিজেদের চাহিদা বা নিজেদের খাদ্যের যোগান মেটাতে অন্য জীবদেরকে বিতাড়িত করে বা অন্য জীবদের খেয়ে নেয়, তাদেরকে আমরা কি বলবো? কম্পিটিটিভ এক্সক্লুশন বা প্রতিযোগিতার বর্জন। ওকে, সেটা হচ্ছে কি বায়োলজিক্যাল নিচ। এবার আমরা বাস্তুতান্ত্রিক নিচ সম্পর্কে পড়ব। বাস্তুতান্ত্রিক নিচ বলতে কি বোঝায়? যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করে, ধরো কোনো একটা বাসস্থান রয়েছে, সেই বাসস্থানে কোনো জীব অবস্থান করে এবং পরিবেশ এবং অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করে, সেই স্থানকে বলা হয় কি? বায়োলজিক্যাল নিচ। তাহলে এমন একটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলোর সঙ্গে অন্যান্য প্রাণীদের সম্পর্ক বা সেখানকার পরিবেশের সম্পর্ক আমরা কি বলবো? বাস্তুতান্ত্রিক নিচ বলবো। ক্লিয়ার? দেখো তারপর বলছে হোয়েটটেকার এবং স্মিথ বলেন যে একটি নির্দিষ্ট বাসস্থানে একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীতে একটি প্রজাতির ক্রিয়ামূলক অবস্থান ও জীবগোষ্ঠীতে ওই প্রজাতির ভূমিকাকে বাস্তুবতার নিচ বলা হয়। এই যে সংজ্ঞাটার মধ্যেই কিন্তু ওপরের যে আনসারটা লুকিয়েছিল। দেখো ভালো করে সংজ্ঞাতে কি বলছে?
সংজ্ঞাতে বলছে একটি নির্দিষ্ট বাসস্থানে একটি নির্দিষ্ট জীবগোষ্ঠী থাকবে। বুঝতে পেরেছ? মানে কোনো ধরো একটা বনভূমি রয়েছে, সেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট মানে জীব থাকবে, যেমন বাঘ। এর সঙ্গে কিন্তু যদি আমি হরিণকে দিয়ে দিই বা ছাগলকে দিয়ে দিই, তারা কিন্তু খেয়ে ফেলবে। এটাকে বলছে কি বায়োলজিক্যাল নিচ বলছে। অর্থাৎ এমন একটা জায়গা বা এমন একটা মানে এলাকা রয়েছে, একটি নির্দিষ্ট বাসস্থান রয়েছে, একটি নির্দিষ্ট জীবগোষ্ঠী থাকবে এবং এটি প্রজাতির ক্রিয়ামূলক অবস্থান ও জীবগোষ্ঠীতে ওই প্রজাতির ভূমিকাকে বলা হয় বাস্তুতান্ত্রিক নিচ। তাহলে এই বাস্তুতান্ত্রিক নিচ থেকে কীরকম প্রশ্ন আসে সব কিছু কিন্তু আলোচনা করব। দেখো, এই যে নিচ, এই নিচ শব্দটি এসছে ফার্সি শব্দ নিচার থেকে, যেটার উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো কি নেস্ট মানে বাসা। তাহলে বায়োলজিক্যাল নিচ, এই নিচ শব্দটি একটি ফার্সি শব্দ, যেটার আক্ষরিক অর্থ হলো কি বাসা। জে গ্রিনাল 1917 সালে প্রথম ইকোলজিক্যাল নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে ইকোলজিক্যাল নিচ শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? জে গ্রিনাল 1917 সালে। ইকোলজিক্যাল নিচের ধারণার প্রকৃত প্রকাশ ঘটে 1927 সালে চার্লস এলটনের দ্বারা। এটাও কিন্তু মনে রেখো। নেক্সট বলছে এস্টুয়ারি হ্যাবিটেন্ট, উদাহরণ হলো কি মোহনা অঞ্চল। বুঝেছো? নদীর মোহনা অঞ্চল হচ্ছে ইস্টুয়ারি হ্যাবিটেন্ট। তারপরে দেখো ইকোক্লাইন শব্দটি প্রথম ব্যবহার করেছেন কি হুইট টেকার। আর বায়োটপ, বায়োটপটা কি দেখো, বলছে বায়োটোপ, বায়োটোপ একটি হচ্ছে কি জার্মান শব্দ, যা গ্রিক শব্দ বায়োস, যেটার মানে হচ্ছে কি জীবন বা জীব, এবং টপোস, যার কথার অর্থ হচ্ছে স্থান বা সমন্বয়ে গঠিত। তাহলে এটি একটি এমন একটি অঞ্চল যেখানে সমধর্মী পরিবেশগত অবস্থা লক্ষ্য করা যায়। মানে একই ধর্মী, সমধর্মী মানে একই ধর্মী, যেমন ধরো বাঘ, সিংহ, এরা কিন্তু একই ধর্মী, এরা কিন্তু বসবাস করতে পারবে। কিন্তু বাঘ এবং ছাগল এরা কি একই ধর্মী? বা বাঘ এবং হরিণ এরা কি একই ধর্মী? এরা কিন্তু বসবাস করতে পারবে না। তাহলে কি বলছে? একই ধর্মীর প্রাণী হতে হবে, তবে কিন্তু তারা বসবাস করতে পারবে। এবং সুনির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ লক্ষ্য করা যায়। এগুলোকে আমরা বলবো বায়োলজিক্যাল নিচ। বলছে জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল প্রথম বায়োটোপ সংক্রান্ত ধারণা দিয়েছে। তাহলে বায়োটোপের ধারণা প্রথম কে দিয়েছেন? আর্নেস্ট হ্যাকেল। পরবর্তীকালে 1980 সালে বার্লিন জুওলজিক্যাল মিউজিয়ামের অধ্যাপক এফ ডাল বায়োটোপ সংক্রান্ত ধারণা প্রদান করে। তাহলে প্রথম কে দিয়েছিল বায়োটোপের ধারণা? দিয়েছিল আর্নেস্ট হ্যাকেল। দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছিল কে? সেটার নাম হচ্ছে কি এফ ডাল। এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নিচের প্রকারভেদ বা বায়োলজিক্যাল নিচের কি কি প্রকারভেদ রয়েছে। তো আমরা প্রথমেই দেখবো একটা হচ্ছে কি প্রাথমিক নিচ বা প্রাইমারি বা ফান্ডামেন্টাল নিচ কাকে বলা হয়। বলছে যদি কোনো জীব এমন স্থানে বসবাস করে সেখানে অন্য কোনো জীব বসবাস করে না, অর্থাৎ জীবটি সেই অঞ্চল থেকে সর্বাধিক পরিমাণে অজীব বা জীবজ উৎস সংগ্রহ করতে পারে, তাকে বলছে ফান্ডামেন্টাল নিচ। তাহলে ফান্ডামেন্টাল নিচ বা মানে প্রাথমিক নিচ বলতে কি বোঝায়? যখন দেখা গেল কোনো একটা বাসস্থানে অন্য কোনো জীব বসবাস করে না, তাকে আমরা কি বলবো? প্রাথমিক নিচ বলবো। তারপর দেখো কি বলছে হ্যাবিটেট নিচ, যে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক জীবের অবস্থান লক্ষ্য করা যায় তাদেরকে আমরা বলবো হ্যাবিটেট নিচ। তাহলে হ্যাবিটেট নিচের মধ্যে কী রয়েছে? বিভিন্ন প্রাণী রয়েছে, সেগুলোকে আমরা বলবো হ্যাবিটেট নিচ বলবো। এই ধরনের নিচ স্বল্প স্থান অধিকার করে থাকে, তাই একে বলা হয় মাইক্রো হ্যাবিটেটের সঙ্গে তুলনা করা হয়। তাহলে এই যে আমরা এতক্ষণ পড়লাম যে হ্যাবিটেট নিচকে কি বলা হয়? মাইক্রো হ্যাবিটেট বলা হয়। হ্যাবিটেট চ্যাপ্টারটাও আমরা কিন্তু রেগুলার পড়ে ফেলবো। 4 নম্বর কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে যে অংশে জীবন বিরাজ করে তাকে কি বলা হয়? অর্থাৎ পৃথিবীর যে অংশে জীব থাকে তাকে কি বলা হয়? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অটোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। সঠিক আনসার অপশন নাম্বার 4 বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ারের বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে জীবমণ্ডল। তাই জীবমণ্ডলের আধুনিক ধারণার জনককে ভ্লাদিমির ভনিদস্কি। এটা মনে রেখো, পরীক্ষা আসে। পৃথিবীর যে সমস্ত স্থানে জীবের বিকাশ হয় না তাকে কি বলা হয়? প্যারাবায়োস্ফিয়ার। তাহলে পৃথিবীর অনেক জায়গা রয়েছে সেখানে কিন্তু জীবের উদ্ভব এখনো পর্যন্ত হয়নি, তাকে আমরা কি বলবো? প্যারাবায়োস্ফিয়ার বলবো। যেমন যে জীবন্ত আগ্নেয়গিরি, যেখানে আগ্নেয়গিরি রয়েছে সেখানে কিন্তু কোনো রকমের জীবের বিকাশ ঘটে না, এই জন্য এগুলোকে বলা হয় কি? প্যারাবায়োস্ফিয়ার। ক্লিয়ার? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো।
9647300217। এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। 5 নম্বর কোশ্চেন বলছে, একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবমণ্ডল ভরকে আমরা কি বলবো? জীবমণ্ডলের ভর বলেছে বা মাস বলেছে, বোঝা গেল, মাস বলেছে। কিন্তু বায়োম, বায়োমাস, বায়োমার্ক আর বায়োস্ফিয়ার, বায়োসেন্সর। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 2 বায়োমাস। বুঝতে পেরেছো? কারণ বলছে একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে আমরা কি বলবো? বায়োমাস বলবো। অপশন নাম্বার 2 কারেক্ট। 6 নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয়। তাহলে বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয় কারণ শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়। শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল। শক্তি একমুখী রূপান্তর, ওপরে কোনোটাই নয়। তাহলে কী হবে অ্যান্সার? শক্তি হচ্ছে একমুখী রূপান্তর, কারণ শক্তি সবসময় একমুখী হয়ে থাকে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 7 নম্বর কোশ্চেন, ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? যেটা আমরা পড়লাম বায়োলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিচ। একটি বাস্তুতন্ত্রের মধ্যে বায়োটিক মানে কি? যেগুলো সজীব। আর একটি বাস্তুতন্ত্রে অ্যাবায়োটিক মানে যেগুলোর প্রাণ নেই। উভয় সঠিক, কোনোটা নয়। তাহলে বায়োলজিক্যাল নিচ বলতে বায়োটিক এবং অ্যাবায়োটিক দুটোকে বোঝায়। অপশন 3 হচ্ছে কারেক্ট। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলছে, প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক জাতীয় এবং অন্তিমে বিয়োজক বা ডিকম্পোজ জাতীয় জীব থাকে। একটি জলাশয়ের মতো ইকোসিস্টেমে নিম্নোক্ত কোনটি উৎপাদক হবে? তাহলে জলাশয়ের উৎপাদক কে? ভাসমান উদ্ভিদ, শৈবাল বা ফাইটোপ্ল্যাঙ্কটন? অবশ্যই ভাসমান উদ্ভিদ। ভাসমান প্ল্যাঙ্কটন প্রাণীবিন্দু বা জু প্ল্যাঙ্কটন তো খাদক হবে। নিরামিষভোজী এরা খাদক, আমিষভোজী খাদক। তাই সঠিক আনসার অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। ভাসমান উদ্ভিদ, শৈবাল ও প্ল্যাঙ্কটন এরা হচ্ছে কারেক্ট আনসার। 9 নম্বর, পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় কোনটিকে বলা হয়? তাহলে পৃথিবীর নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় বলা হয় মাটি, বাতাস, সমুদ্র আর পাথর। সঠিক আনসার অপশন নাম্বার 3 সমুদ্র। 10 নম্বর কোশ্চেন বলছে, নিম্নের কোন প্রাণীটিকে চাষির বন্ধু বলা হয়? ছাগল, কেঁচো, রাইবোজিয়াম, মৌমাছি। আমরা প্রত্যেকেই জানি, ছোট থেকে পড়ছি, অপশন নাম্বার 2 কেঁচো। কেঁচোকে বলা হয় কি? চাষির বন্ধু। চলো নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে, নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ কী? আমি তোমাদের নাইট্রোজেন ফিক্সেশন পড়িয়েছি, নাইট্রোজেন চক্র পড়িয়েছি, ভূ রাসায়নিক চক্র পড়িয়েছি। ওই ক্লাসগুলো মিস করো না, কারণ ওইগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বলছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা ফিক্সেশন বলতে বোঝায় নাইট্রোজেনের তরলীকরণ বা লিকুইড করা, বাতাসে নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে রূপান্তর করা, বাতাস থেকে নাইট্রোজেন উৎপাদন করা, আর নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করা। কী হবে অ্যান্সার? বলে ফেলো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2 বাতাসে যে নাইট্রোজেন রয়েছে সেটাকে কার্যকরী নাইট্রোজেনে রূপান্তর করা। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। তাই এটাকে বলা হয় নাইট্রোজেন আবদ্ধকরণ। চলো নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন বলছে 10% সূত্র কে দেন? লিন্ডেম্যান, গোল্ডম্যান, ব্যাকম্যান, কেউ নাই। সঠিক আনসার অপশন নাম্বার এ লিন্ডেম্যান। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। দেখো 10% সূত্র বা 10% সূত্র কি বলছে? বিজ্ঞানী রেমন্ড লিন্ডম্যান 1982 সালে 1942 সালে যে কোনো পুষ্টি স্তরে মোট শক্তির 90% ব্যবহৃত হয় এবং মাত্র 10% ওই পুষ্টি স্তর থেকে পরবর্তী স্তরে সঞ্চারিত হয় বা বাহিত হয়। এটাকে বলছে 10%-এর সূত্র। বোঝা গেল? তাহলে নিজে খাচ্ছে 90, বাকি 10 সেটা কিন্তু অন্যজনকে দিয়ে দিচ্ছে। বাকি যে 10 সেটাকে কিন্তু অন্যজনকে দিয়ে দিচ্ছে। 13 নম্বর কোশ্চেন, কোন জায়গায় ফ্লোরা এবং ফনা নির্দেশ করে? ফ্লোরা এবং ফনা বলতে কি বোঝায়? বলছে উদ্ভিদ ও প্রাণী, মাছ প্রাণী, প্রাণী মাছ,
পাখি উদ্ভিদ। সঠিক আনসার অপশন নাম্বার এ, উদ্ভিদ ও প্রাণী। ফ্লোরা হচ্ছে উদ্ভিদ আর ফনা হচ্ছে প্রাণী। দেখো, ফ্লোরা ফনা বলতে কি বোঝায়? কোনো একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে বসবাস করি সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কি ফ্লোরা। যেমন তুন্দ্রা বায়োমের অন্তর্গত ক্রায়োফাইট উদ্ভিদ গোষ্ঠী ফ্লোরা উদাহরণ। আবার কোনো একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে বসবাস করি সমস্ত প্রাণী গোষ্ঠীকে কি বলা হয়? ফনা বলা হয়। যেমন তুন্দ্রা বায়োমে স্থায়ীভাবে বসবাস করি প্রাণী, এদেরকে আমরা কি বলবো? ফনা। তাহলে ফ্লোরা বলতে উদ্ভিদ আর ফনা বলতে প্রাণী। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর বলছে আন্তঃ সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল। তাহলে একটি খাদ্য শৃঙ্খলের সঙ্গে অনেকগুলো খাদ্য শৃঙ্খলের যে যোগসূত্র তা কি বলছে? খাদ্যচক্র, খাদ্য প্রতিক্রিয়া, খাদ্য জাল আর জীবভর। সঠিক আনসার অপশন নাম্বার 3, খাদ্য জাল। 15 নম্বর দেখো, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করছেন? টাইলর, তারপর হচ্ছে হার্টিগান, স্টোডরাড আর ট্যানসলে। সঠিক আনসার অপশন নাম্বার ডি, ট্যানসলে। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে বিয়োজক বলা হয়? পিঁপড়ে, ছত্রাক, মাছি, ঘাস ফড়িং। এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, ছত্রাক। তাহলে ছত্রাক ব্যাকটেরিয়া বা ছত্রাককে কি বলবো আমরা? বিয়োজক বলবো। 17 নম্বর কোশ্চেন দেখো, জীবমণ্ডলের শক্তির মূল উৎস কোনটি? শ্বসন, সালোক সংশ্লেষ, সূর্যালোক আর শর্করা। সঠিক আনসার অপশন নাম্বার সি, সালোক সংশ্লেষ। 18 নম্বর কোশ্চেন, কর্কট জাতীয় খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে, মৃত জৈব পদার্থ থেকে, খাদক থেকে আর কোনটি নয়? সঠিক আনসার অপশন নাম্বার বি, মৃত জৈব পদার্থ থেকে। তাহলে কর্কট জাতীয় খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃত জৈব পদার্থ থেকে। নেক্সট দেখো, একটি প্রাথমিক বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি? প্রাথমিক মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। চাষের জমি কৃত্রিম, অ্যাকোরিয়াম কৃত্রিম, তৃণভূমি হচ্ছে কি? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। অপশন 3 বা অপশন সি হচ্ছে কারেক্ট। তো এই ছিল টোটাল আমাদের আজকে ছোট্ট একটা টপিক আলোচনা করে দিলাম। নেক্সট ক্লাসে আর একটা ক্লাস নিলে পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকের 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।